এমন বর্বরতা মনে হয় কারবালার যে নৃশংসতা তাকেও বোধহয় হার মানিয়েছে। স্বৈরাচারী বা ফ্যাসিবাদী আমলে হামলা নির্যাতন উপেক্ষা করেও ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা উল্লেখযোগ্য। একজন রাজনীতিবিদ হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি একটি কারণ খুঁজে পাই। এর কারণ একটাই, একটি অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকার অগ্রাধিকার নির্ধারণে বিচক্ষণতার পরিচয় দিতে পারছে কিনা, এটি একটি বিরাট প্রশ্ন এই মুহূর্তে জনগণের সামনে। পলাতক হাসিনার দল, খুনি হাসিনার দল, বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জাতীয় পার্টির মোড়কে আবার সংগঠিত হচ্ছে, এই বিষয়টি স্পষ্ট। তিনি ডাকসুর ভিপি ছিলেন এক সময়, যিনি ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এবং যিনি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনের সবার আগে আন্দোলনের রাজপথে ছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি, উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, সারা দেশে তোলপাড় ভিপি নূরের ওপর হওয়া হামলার ঘটনাকে কেন্দ্র করে গতকাল জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে ভিপি নুরুল হক নূরের গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা যখন বিক্ষোভ সমাবেশ করে, ঠিক সেই মুহূর্তে কিন্তু সেখানে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্যরা লাঠিচার্জ শুরু করে এবং সেই লাঠিচার্জের কারণে ব্যাপকভাবে গুরুতর আহত হয় ভিপি নুরুল হক নূর। তার অবস্থা আশঙ্কাজনক খুবই, তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই ঘটনার প্রেক্ষিতে সকলেই তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে, ক্ষোভ প্রকাশ করেছে। সমস্ত দলের রাজনৈতিক নেতাকর্মীরা বলছে ভিপি নূরের ওপরে হওয়া হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানায় তারা, এবং একই সাথে তারা বলছে ভিপি নূরের ওপরে যেই হামলা করেছে, যে লাঠিচার্জ করা হয়েছে, সেটি মোটেও উচিত হয়নি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এবারে ভিপি নূরের ওপর হওয়া হামলার বিষয়ে মুখ খুলেছে তারেক রহমান। তারেক রহমান কি বলল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, সেটা আমরা শুনবো। ভিপি নূরের ওপরে যে লাঠিচার্জ করেছে সেনাবাহিনী, সেটা নিয়ে আমরা কয়েকজনের বিশ্লেষণ দেখব। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। যদি পারেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। ভিপি নূরের ওপরে যেই হামলা করা হয়েছে, যে লাঠিচার্জ করা হয়েছে, সেই ঘটনার প্রেক্ষিতে আপনারা কি বলতেছেন? আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনারা। চলুন কথা না বাড়িয়ে আর দেরি না করে আমরা দেখে আসি ভিপি নূরের ওপরে হওয়া হামলার ঘটনাকে কেন্দ্র করে তারেক রহমান কি বললেন। এমন বর্বরতা মনে হয় কারবালার যে নৃশংসতা তাকেও বোধহয় হার মানিয়েছে। স্বৈরাচারী বা ফ্যাসিবাদী আমলে হামলা নির্যাতন উপেক্ষা করেও ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা উল্লেখযোগ্য। একজন রাজনীতিবিদ হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি একটি কারণ খুঁজে পাই। এর কারণ একটাই, একটি অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকার অগ্রাধিকার নির্ধারণে বিচক্ষণতার পরিচয় দিতে পারছে কিনা, এটি একটি বিরাট প্রশ্ন এই মুহূর্তে জনগণের সামনে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, শত শহীদদের রক্তের বিনিময় পতিত, পলাতক, পরাজিত, বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওত পেতে রয়েছে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্র উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে, দেশে ফ্যাসিবাদ মাথা ছাড়া দিয়ে উঠতে পারে। কাজেই এই ব্যাপারে আমাদের সকলকে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, থাকা প্রয়োজন। রাষ্ট্র রাজনীতির মূল ভিত্তি হচ্ছে জনগণ। জনগণকে দুর্বল রেখে রাষ্ট্র রাজনীতি, সরকার কিংবা সংস্কার কোনো কিছুকেই শক্তিশালী এবং টেকসই করা সম্ভব নয়, করা যাবে না। নাগরিকদের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ এবং চর্চার মধ্যে দিয়েই ভবিষ্যতে কেউ দেশে ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আর দেশকে কেউ তাবেদার রাষ্ট্রেও পরিণত করতে সক্ষম হবে না। তাহলে সরকার এবং রাজনৈতিক নেতৃত্বকে জনগণের মুখাপেক্ষী করা গেলে রাজনীতিতে গুণগত পরিবর্তন করা সম্ভব। একই সঙ্গে জনগণের রাজনৈতিক ক্ষমতায় নিশ্চিত করাও সম্ভব হবে। দেশের সর্বস্তরের জনগণ কয়েকজন মানুষের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দেওয়ার জন্য ১.৫ দশক ধরে নিশ্চয়ই আন্দোলন অব্যাহত রাখেনি, কিংবা জুলাইয়ের গণ অভ্যুত্থানেও শহীদ হননি। জনগণ রাষ্ট্র এবং সরকারে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই স্বৈরাচার বা ফ্যাসিবাদকে হটিয়েছে, জীবন উৎসর্গ করেছে। সুতরাং সরকারে যখন যারাই থাকুক,
কেউ সরকার পরিচালনা করতে চাইলে তাদেরকে অবশ্যই নাগরিকদের কথা শুনতে হবে, প্রতিটি নাগরিকের আশা ভাষা বুঝতে হবে। ফ্যাসিবাদ হটিয়ে জনগণ রাষ্ট্র এবং সরকারে নিজেদের অধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার ভার অর্পণ করেছে। তিনি আজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি আইসিইউতে আছেন। তিনি ডাকসুর ভিপি ছিলেন এক সময়, তিনি ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এবং যিনি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের সবার আগে আন্দোলনের রাজপথে ছিলেন। আজকে অত্যন্ত দুঃখের বিষয় যে তাকে গতকাল একটি রাজনৈতিক কর্মসূচি পালনের সময় নির্মমভাবে আঘাত হানা হয়েছে, যার ফলশ্রুতিতে তিনি আজকে আইসিইউতে আছেন। আপনাদের একটি বিষয় স্পষ্ট করে বলে দিতে চাই যে আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। আমরা বিএনপির কথায় আমি বলতে পারি যে আমরা উদারনৈতিক গণতন্ত্রের জন্য আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে আন্দোলন যেটা বিএনপি শুরু করেছিল, যেভাবে দেশে বাকশাল দূর করে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনা হয়েছিল, পরবর্তী যেভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 90-এর আন্দোলনের নেতৃত্বে এদেশে পার্লামেন্টারি গণতন্ত্র ফিরিয়ে আনা হয়েছিল, এবং যেভাবে সর্বশেষ বিগত বছরগুলিতে আপনারা দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে তিনি ধৈর্যের পরীক্ষা দিয়ে যেভাবে আন্দোলন শান্তিপূর্ণ প্রক্রিয়ায় বজায় রেখে এদেশ থেকে ছাত্র জনতার সঙ্গে একাত্ম হয়ে স্বৈরাচারকে এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিলেন, এবং সেখানে নুরুর ভূমিকা ছিল সর্বাগ্রে। আজকে দুঃখের সঙ্গে বলতে হয় যে কেন তাকে এই পরিণতিতে আসতে হয়েছে। আপনারা বলতে পারেন যে কথা আমি বলেছি, আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করি, আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি, আমরা অশান্তির নীতিতে বিশ্বাস করি না। কাজেই সেই আন্দোলন আমরা করেছি, নুরু ছিল সেই ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং সে সতত রাজপথে তার অবস্থান বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে স্পষ্ট করে দিয়েছিল। সে গণতন্ত্রের কথা বলেছে, আপনারা দেখেছেন সে কিভাবে যুদ্ধ করে ডাকসুর সভাপতি নির্বাচিত হয়েছিল, এবং তা প্রতিটি কার্যক্রম এদেশের মানুষ জানে। তাকে এই নির্মম নির্যাতনের শিকার হতে হবে, এটা বাংলাদেশের কোনো মানুষ মেনে নিতে পারে না। আমরা এই বিশ্বাস আমাদের আছে, এবং এটা আমরা বারবার বলবো যে বাংলাদেশের যে 2024-এর গণ অভ্যুত্থান হয়েছে সেটা ছিল গণতন্ত্র ফিরিয়ে আনার ঐক্যবদ্ধ আন্দোলনের ফলাফল, এবং সেই ফলাফলে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। আমরা বিশ্বাস করি যে আমরা যে গত 2024-এর অগাস্ট থেকে যে রূপান্তর প্রক্রিয়া শুরু হয়েছে, গণতন্ত্রের রূপান্তরের যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেই প্রক্রিয়া আমরা অতি শীঘ্র সম্পন্ন করব, যাতে করে গতকাল নুরুর উপরে যে ঘটনা হয়েছে, যে অত্যাচার হয়েছে, যে জুলুম হয়েছে, সেটার জন্য এদেশে আর কোনোদিন পুনরাবৃত্তি না ঘটে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে আমরা গণতন্ত্রে বিশ্বাসী, এবং গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশে কার্যকর করার একটি মাত্র উপায়, সেটি হচ্ছে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। এই সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের যে ইচ্ছা তার স্পষ্ট প্রতিফলন হতে হবে। বাংলাদেশের মানুষ তারা নির্বাচন করবে, তারা তাদের মতামত দেবে, এবং সেই মতামতের মাধ্যমে যারা সংখ্যাগরিষ্ঠ হবে তারা এই দেশ পরিচালনা করবে। এই বাংলাদেশে মানুষ শুধু আজকে নয়, আপনারা বাংলাদেশের হাজার বছরের ইতিহাস দেখুন, এই বাংলাদেশের মানুষ কখনো
জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করে নাই, তারা প্রতিবাদ করেছে এবং তারা স্বাধীনতার জন্য একবার নয় বারবার যুদ্ধ করেছে। আমরা সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী হয়ে আমরা সেই আন্দোলন চালিয়ে যাব। এবং আপনারা জানেন যে আমরা 2024 সালের অগাস্টের পূর্ব থেকেই আমরা এদেশের সকল গণতন্ত্রকামী 63টি রাজনৈতিক দল আমরা একত্র হয়ে রাজপথে ছিলাম এবং নুরুল সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবং আমরা বিশ্বাস করি আগামীতেও ঠিক একইভাবে আমরা এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনব। এবং এদেশে এই ধরনের, আমি যেটা বলেছি, যে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে, যেটা যদি গণ অধিকার, এখানে আমাদের সেক্রেটারি সাহেব আছেন, রাশিদ সাহেব, তিনি আমার সঙ্গে একমত হবেন যে এখানে শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনীতিতে প্রত্যেকের মতামত প্রকাশের স্বাধীনতা থাকবে। পলাতক হাসিনার দল, খুনি হাসিনার দল, বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জাতীয় পার্টির মোড়কে আবার সংগঠিত হচ্ছে, এই বিষয়টি স্পষ্ট। এবং তাদের সঙ্গে যোগ দিয়েছে ভারতের পরিকল্পনা। ভারতের পরিকল্পনা এক নতুন ছক হচ্ছে জাতীয় পার্টির মোড়কে খুনি হাসিনার অনুসারীরা আবার একত্রিত হবে। খুনি হাসিনার অনুসারীরা বাংলাদেশের জাতীয় নির্বাচনে অংশ নেবে এবং তাদেরকে প্রধান বিরোধী দল হিসেবে সংসদে বসানো হবে। প্রয়োজনে তাদেরকে এমনও হতে পারে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সেই পলাতক হাসিনার অনুসারীরা জাতীয় পার্টির মোড়কে আবার সরকার গঠন করে ফেলবে। এমন একটি পরিকল্পনা। এবং আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে জাতীয় পার্টির একটি কাউন্সিল হয়েছে গত জুলাই শেষে। 9 আগস্টে নতুন কমিটি ডিক্লেয়ার করা হয়েছে। এমন একটি অবস্থা তৈরি করা হয়েছে যে এরশাদের ভাই জি এম কাদের, সে যেহেতু ভারতের সাথে তার যে সম্পৃক্ততা, তাকে বের করে দিয়ে তারা নতুন জাতীয় পার্টি করছে। তো এরশাদের ভাইয়ের সেই বক্তব্য আপনাদেরকে শোনাবো। তার আগে আমি একটু আপনাদেরকে দেখাতে চাই যে এই যে কাউন্সিলটা হলো জাতীয় পার্টি গত 30 জুলাই সম্ভবত, সেখানে 14 দলের অন্যতম শরিক আনোয়ার হোসেন মঞ্জু, যে হাসিনার সাথে যোগাযোগ মন্ত্রী ছিল, বিদ্যুৎ মন্ত্রী ছিল, হাসিনার ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী। মঞ্জুর একটা বক্তব্যটা একটু আপনারা শোনেন। কোথায় আমেরিকায় ছিল, কোথায় লন্ডনে ছিল, কোথায় জাপানে ছিল, তাদের কাহিনা বই দেখাইতেছে, সংস্কার করতেছে। অনেক ভাবে আমাদেরকে অপমান করা হয়েছে, এই জাতিকে অপমান করা হয়েছে, কিন্তু এইবার যেভাবে অপমান করছে এটা ইতিহাসে লেখা থাকবে। কোথায় আমেরিকায় ছিল, কোথায় লন্ডনে ছিল, কোথায় জাপানে ছিল, তাদের কাহিনা বই দেখাইতেছে, সংস্কার করতেছে। আরে বেটা হালার ফালা বাস্তবায়ন করবে কে? সে যাই হোক, আমরা যে রাজনীতি করছি, ভয় দেখায় আমাদের, আঙ্গুল ভেঙে দেবো, মাথা ভেঙে দেবো, কি যে কয় আমি বুঝি না পোড়া বানেরা, তাই না? আমরা কত লোকের মাথা ভাঙছি, ও হালা জানেও না, তাই না? তো সেই জন্য বলে যে একটা প্রান্তিক পর্যায়ে আমরা চলে এসেছি। এখন মনে হয় একটা শেষ খেলা হবে, দ্বন্দ্ব এখন অনিবার্য। বাংলা একটা কথা আছে, ভাত দেওয়ার মুরাদ নাই, কিলানে গুসাই, মিনারা বড় বড় কথা বলো, সবাই নাকি আমরা সরে চলে হয়ে গেছি। হালার পড়া তোকে অন্তত শিখছে তার কাছ থেকে, তো আমি অন্তত শিখাইছি বেটা, তো তাদের শিখা করে বুঝতে হবে। তারা যে ভাষায় কথা বলে আমরা সেই ভাষায় কথা বলতে জানি, কিন্তু কথা বলে ভয় দেখে দেশ চালায়। এটা কোনো কথা হলো? এই সরকার না, সব সরকার। অন্ধকার চিরদিন থাকবে না, এই পোলাপনের কথা চিরদিন শুনতে হবে না। তাদের সময় আসবে, তখন তারা করে দেখাও। আমার এসে কোথায় কেন, আমার যে করাতে চায় কেন? তো সেই জন্য ভুল হয়ে গেছে আমার মনে হয়। এবার পরিবর্তনের পর ভাইসে এই দেশে আমরা কথা বলার সময় মুখ সামলায় বলবেন, বুঝছেন? কথা বলি না বলে বলতে পারি না, সেটা কেন মনে করেন? তাই বলে বাপ মা তোমাদের সম্মান বোধ শেখায় নাই, মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তোমাদের শেখায় নাই। সেই জন্য আমি বলি সংঘাত অনিবার্য হবেই। সংঘাত, এই সংঘাতে যারা পারবেন তারা টেকবেন, যারা পারবেন না তারা কেটে পড়েন। আমি তো বুঝতে পারছেন যে জুলাই বিপ্লবের ছাত্র আন্দোলনকারীদের প্রতি তার যে অবজ্ঞা, তার যে ভাষা এবং তার কথাতে আপনি বুঝতে পারছেন যে এই এরশাদের এই অনুসারী ফ্যাসিস্ট হাসিনার অন্যতম দোসর এবং এই দুর্নীতিবাজ, মহা দুর্নীতিবাজ এই আনোয়ার হোসেন মঞ্জু, সে এই ভাষায় কথা বলছে এবং সংঘাতের যে কথা বলছে তার একটি সূচনা আপনারা গতকাল দেখেছেন জাতীয় পার্টির এবং গণ অধিকার পরিষদ মিলে। অর্থাৎ একটি পরিকল্পিত ভাবে একটি অস্থিতিশীলতা তৈরির জন্য এটি কাজ চলছে এবং মঞ্জুর এই কথায় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এই মঞ্জু আবার ধরেন গত এই জুলাইয়ের পর যে হাসিনা পালিয়ে যাওয়ার পর মঞ্জুকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছিল। আমি যদি আপনাদেরকে সংবাদ থেকে দেখাই, এটি হচ্ছে বাংলা ট্রিবিউনের সংবাদ। জিম্মা জামিনে মুক্তি পেলেন আনোয়ার হোসেন মঞ্জু। 3রা সেপ্টেম্বর 2024 সংবাদ, অর্থাৎ হাসিনা পালিয়েছে 5ই আগস্ট। 3রা সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয় এবং বলা হচ্ছে যে বিকেলে রাজধানী ধানমন্ডি এলাকা থেকে আনোয়ার হোসেন মঞ্জুকে আটক করে ঢাকা গোয়েন্দা ডিবি পুলিশ মিন্টু রোড ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে ডিবির যুগ্ম পুলিশ কমিশনার উত্তর রবিউল হোসেন ভূঁইয়া জানিয়েছিলেন, আনোয়ার হোসেন মঞ্জুকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা সহ 5 থানায় মামলা রয়েছে এবং
এর পরপরই অর্থাৎ বিকেলে তাকে অ্যারেস্ট করায় এবং রাতের বেলায় তাকে ছেড়ে দেওয়া হয় জিম্মানামায় বলা হয়েছে আনোয়ার হোসেন মঞ্জু শারীরিকভাবে গুরুতর অসুস্থ এবং বয়োবৃদ্ধ বিধায় তাকে আদালত ও তদন্তকারী কর্মকর্তা কর্তৃক ভবিষ্যতে তলব করা মাত্র নির্ধারিত তারিখ ও সময়ে নির্ধারিত স্থানে হাজির করতে বাধ্য থাকবো। এই হচ্ছে গিয়ে তাকে গ্রেপ্তার করে ছেড়ে দেয় এবং এর সাথে যুক্ত ছিলেন দৈনিক ইত্তেফাক পত্রিকার একজন সাংবাদিক, একজন সিনিয়র সাংবাদিক, যুক্ত ছিলেন বর্তমান যে সংস্কার কমিশনের একজন অন্যতম সিনিয়র সচিবের মর্যাদায় যিনি কাজ করছেন মনির হায়দার, সাংবাদিক মনির হায়দার, ইত্তেফাকের সাবেক কর্মী, এবং আসিফ নজরুলের টেলিফোনে মনির হায়দার এবং ইত্তেফাকে সেই সাংবাদিকের জিম্মায়, মনির হায়দার জিম্মায় সাইন করেননি কিন্তু ইত্তেফাকে সেই সাংবাদিক জিম্মা নামায় সাইন করে তাকে ডিবি অফিস থেকে নিয়ে আসেন। এখন তার যে বক্তব্য, সেই বক্তব্যকে মনে হচ্ছে আনোয়ার হোসেন মঞ্জু বয়োবৃদ্ধ এবং অসুস্থ। সে তার ল্যাঙ্গুয়েজটা আপনারা খেয়াল করেছেন, প্রয়োজনে আবার একটু টেনে পরে শুনবেন। তো আনোয়ার হোসেন মঞ্জু হচ্ছে পিরোজপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক পানি সম্পদ মন্ত্রী। এর আগে দুইবার 2 আসনের সাবেক সংসদ সদস্য, এর আগে দুইবার দুটি মন্ত্রণালয়ের মন্ত্রী পদে যোগাযোগ মন্ত্রী ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। 6 বার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তো তার যে মুখের ভাষা, তার যে সার্বিক বিষয়, আশা করি আপনারা বুঝতে পারছেন যে আনোয়ার হোসেন মঞ্জু হচ্ছে এখানে পালের বোদা। যদিও জাতীয় পার্টি নতুন যে কমিটি ঘোষণা করেছে সেই কমিটিতে আনোয়ার হোসেন মঞ্জু নেই। নতুন কমিটিতে প্রধান হচ্ছেন, চেয়ারম্যান হচ্ছেন আনিসুল ইসলাম মাহমুদ এবং মহাসচিব হচ্ছেন রুহুল আমিন হাওলাদার, এবং সেখানে সিনিয়র কো চেয়ারম্যান হয়েছে কাজী ফিরোজ রশিদ, নির্বাহী চেয়ারম্যান হয়েছে সাবেক মহাসচিব মুজিবুল হক শূন্য। এগুলো সবই হচ্ছে পাতানো খেলা। আমি নিজে খুব বেশি মন্তব্য করবো না। আমি কয়েকটা ভিডিও আপনাদেরকে দেখাবো, কয়েকটা পার্ট আপনাদেরকে দেখাবো। আপনি যদি দেখেন যে এবার নবনির্বাচিত ফিরোজ রশিদের কথা বললাম, ফিরোজ রশিদ কাউন্সিলে কি বলেছেন আপনাদের। এর মধ্যে লজ্জা পাবার কিছু নাই। অন্যায় 100 বার হয়েছে, আসলেই অন্যায় হয়েছে, আমরা ক্ষমা চাই। খালি এইবার না, জাতীয় পার্টির জন্মলগ্ন থেকে এই পর্যন্ত আমরা যদি দেশের জন্য, দেশবাসী হিসাবে কোন রকম কোথাও থেকে অন্যায় অপরাধ করে থাকি, আমরা নিঃশর্ত ভাবে ক্ষমা চাই। এক কথা, ক্ষমার চেয়ে বড় জিনিস কিছু নাই। এর মধ্যে তো কোনো অনুসূচিত করা কিছু নাই, এর মধ্যে লজ্জা পাবার কিছু নাই। তো মানে দেখছেন ভুল পাল্টানোর যে কৌশল, তারা এখন ক্ষমা চান। যদি হয়, তার মধ্যে কিন্তু যদি আছে কিন্তু, এবং তার যে পুরো বক্তব্য, সেই বক্তব্যে আপনারা দেখবেন যে যদি 18 সালে যদি মধ্যরাতে নির্বাচন হয়ে থাকে, তার জন্য আমরা ক্ষমা চাই। অর্থাৎ মানে বাংলাদেশের মানুষকে আবারও আইওয়াশ করার চেষ্টা চলছে, আবারও বোকা বানানোর চেষ্টা চলছে। এই হচ্ছে সিনিয়র কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদের বক্তব্য। এবং যে নির্বাহী চেয়ারম্যান যে মুজিবুল হক চুন্নু, সেই চুন্নু দেখেন বিএনপির নেতৃত্বে যখন আন্দোলন চলছিল, সরকার পতনের যে আন্দোলন ধারাবাহিকভাবে চলছিল, 24 সালের প্রথম দিকে চুন্নুর এই বক্তব্যটা আপনারা শুনেন। সে সময় চুন্নু ছিল এই মহাসচিব। আমরা কি ব্যাক করছি নাকি? সরকার ফলাইতে পারবে, বিএনপি বলবে হ্যাঁ আন্দোলনে সাকসেসফুল হয়েছে, আমি কাজ করবো নাকি? হ্যাঁ, কে বলছে না? আমি সরকার ফলাই দিলে কি ব্যাক করলো, সরকার ফলাই দিলে বিএনপি বলবো যে সাকসেসফুল হয়েছে। তো বুঝতে পারছেন যে চুন্নুর বক্তব্য এবং তার মানসিকতা, সে হচ্ছে এই অংশের, অর্থাৎ নতুন যে কাউন্সিল, সেই কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান হচ্ছে এই মুজিবুল হক চুন্নু। এবং এই পুরো বিষয়টাতে জিএম কাদেরকে তারা, আমি প্রথমেই বলছিলাম যে জিএম কাদেরকে নিয়ে তারা এক ধরনের নাটক করছে। জিএম কাদের একটি বক্তব্যটা অনেকেই শুনেছেন, আমি তো আবার আপনাদেরকে শোনাই। আর নির্বাচনের বিষয়, ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। ওখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমার খোলামেলা আলাপ আলোচনা হয়েছে। তবে সেই আলাপ আলোচনা কার সঙ্গে হয়েছে এবং কি বিষয় নিয়ে হয়েছে, এগুলো বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারবো না, কারণ আলাপগুলো ওইভাবেই করা হয়েছে। ওনারা যদি কোনো প্রকাশ করতে চান করবে, আমার পক্ষ থেকে ওনাদের পারমিশন ছাড়া আমি কোনো কথা বলতে পারবো না। আর নির্বাচনের বিষয়, ওনারা একটা ভালো নির্বাচন দেখতে চান বাংলাদেশে, সময় মতো যেন হয়, এবং নির্বাচনের আগে এবং পরে যেন কোনো সহিংসতা, সাধারণ মানুষের জীবনযাত্রা যাতে একটা অনিশ্চিত কিছু না হয়, এই ধরনের ওনারা মনে করেন যেটা হলে ওনারা খুশি হবেন। কারণ ওনাদের বিভিন্ন ধরনের এখানে অনেক ধরনের বিনিয়োগ আছে, ওনাদের অনেক কিছু এখানে ওনারা আশা করছেন ভবিষ্যতে, এবং এখানকার থেকেও তারা আশা করেন যে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক থাকলে বাংলাদেশ যদি স্থিতিশীল। এবং বুঝতে পারছেন জিএম কাদেরের যে ভারত প্রীতি, ভারতের দালালি, এর সাথে ধারাবাহিকতা তার ভাই জিএম কাদের ধরে রেখেছিল। যেহেতু তার এই বক্তব্যটি আসলে মানুষের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, এই জন্য এই কাউন্সিলকে নিয়ে একটা নাটক করা হয়েছে। তারা জিএম কাদেরকে বাদ দিয়েছে, জিএম কাদেরকে বাদ দিয়ে তারা নতুন ভাবে জাতীয় পার্টিকে সংগঠিত করছে। এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন ফিরোজ কাদের ক্ষমা চায়, চুন্নুর আগের বক্তব্য শুনেছেন। এবং এই কমিটির যে মহাসচিব ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সাথে যে মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে নিয়ে আমি গত বছর একটি ভিডিও করেছিলাম, একটি ভিডিও বানিয়েছিলাম। আপনারা তো দর্শক, আপনারা বুঝতে পারছেন যে নতুন যে কমিটি করা হয়েছে, এই যে নতুন জাতীয় পার্টির এই যে কাউন্সিলের মাধ্যমে যে মহাসচিব, সে মহাসচিব কাদের লোক এটা তো বলার অপেক্ষা রাখে না, চুন্নু কার লোক এটা বলার অপেক্ষা রাখে না। তবে চেয়ারম্যান যিনি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, তিনি আবার একটি গভীর জলের মাছ। তার বিষয়ে একটা কাজ করছি, তিনিও ফ্যাসিস্টের অন্যতম সহযোগী। তিনি সবসময় পর্দার অন্তরালের থেকে
নানা ধরনের খেলা খেলেন। তো জাতীয় পার্টির ধরেন কেউ কেউ আবার এই সম্মেলনে ফ্যাসিস্ট রেজিম ইত্যাদি ইত্যাদি হাসিনার বিপক্ষে দুই একটা লাইন বলার চেষ্টা করেছে, জাস্টিফাই করার চেষ্টা করেছে। আপনি যদি মুজিবুল হক চুন্নুর নির্বাচনের পোস্টার দেখেন, সেখানে দেখবেন যে জাতীয় পার্টি মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত সংসদ সদস্য হিসেবে মুজিবুল হক চুন্নু তার পোস্টার ছাপিয়েছিল। আবার আমি যদি আরেকটা পোস্টার দেখাই, জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী ফেনী 3-এর এমপি মহাজোট মনোনীত প্রার্থী, সেখানে সে তার এখানে জিএম কাদেরের ছবির পাশে এখানে বড় করে হাসিনার ছবি দিয়েছিল। অর্থাৎ জাতীয় পার্টি হচ্ছে হাসিনার যে ফ্যাসিস্ট রেজিম, হাসিনার যে গুম খুন অত্যাচার এবং যে গণহত্যা সে চালিয়েছিল ছাত্র জনতার উপরে, শেষ দিন পর্যন্ত তারা হাসিনাকে সমর্থন করে গেছে, শেষ দিন পর্যন্ত তারা হাসিনাকে টিকিয়ে রাখতে চেয়েছে। এখন তারা চাচ্ছে ভারতের নির্দেশে, ভারতের পরিকল্পনায় নতুন রূপে নতুন ভাবে আবির্ভূত হয়ে পলাতক হাসিনার অনুসারীদের, খুনি হাসিনার অনুসারীদের জাতীয় পার্টিতে ঠাঁই দিয়ে একটি নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে আরেকটি অধ্যায়ের সূচনা করতে। সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলেও কোনো এক অজানা কারণে জাতীয় পার্টির ব্যাপারে তাদের কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। এবং ভিপি নূরের দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে জাতীয় পার্টি এবং জিএম কাদেরের ব্যাপারে তাদেরকে কথা না বলতে সেনাবাহিনীর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল। নূর যেহেতু সেই নির্দেশনা মানেন নাই, সেহেতু এই বর্বরচিত হামলার ঘটনা ঘটেছে এবং নূরকে পেটানো হয়েছে। তো এখন আমার বলার কিছু নাই, আমি আপনাদেরকে কিছু ভিডিও ক্লিপস এবং কিছু আনুষঙ্গিক তথ্য তুলে ধরলাম। এখন আপনারা যা ভালো মনে করেন, আপনারাই বুঝতে পারছেন যে পরিস্থিতি কি, কোন দিকে যাচ্ছে। ভিপি নুরুল হক নূরের ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের এই বিবৃতি স্পষ্টত সেনাবাহিনীর সাথে সিভিলিয়ান এই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের যে দ্বন্দ্ব, যে কনফ্লিক্ট, এটা ফুটে উঠেছে। দর্শক, সেনা আইএসপিআর এর বিবৃতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি আমি কিন্তু সবই বিশ্লেষণ করছি। দুইটা যদি পাশাপাশি রেখে দেখেন তাহলে এটা স্পষ্ট যে আসলে বাংলাদেশে এখন সরকার দুইটা, একটা হচ্ছে ডক্টর ইউনূস সরকার, আর একটা সেনাবাহিনী সরকার। ইউনূস সরকারের কোনো হুকুম সেনাবাহিনী মানে না, সেনাবাহিনী তাদের ভাষায় কথা বলছে, ঘাট তারা কথা বলছে। ভিপি নুরের উপর হামলা করে ক্ষান্ত হয়নি, আবার আজকেও বিভিন্ন জায়গায় হামলা করেছে, জাতীয় পার্টিকে কড়া নিরাপত্তা দিচ্ছে। তো অন্তর্বর্তীকালীন সরকারের যে বিবৃতি, সেই বিবৃতি এটা সরকার বাস্তবায়ন করতে বাধ্য হবে। যে প্রতিশ্রুতি দিয়েছে বিবৃতিতে, এটা সরকার করতে বাধ্য হবে। অলরেডি জুডিশিয়াল তদন্ত কমিটি গঠন করেছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার স্পষ্ট ইঙ্গিত দিয়েছে যে সে যেই হোক না কেন, যতবারই প্রভাবশালী হোক না কেন, মানে যতবারই সেনা অফিসার হোক না কেন, এবার তাকে ধরা হবে, তাকে শাস্তির আওতায় আনা হবে, বিচার বিভাগের মাধ্যমে তাকে শাস্তির আওতায় আনবে। এটা করতে ডক্টর ইউনূস বাধ্য হবেন। আর সেনাবাহিনী তারা বলে যে না, কোনো সমস্যা নাই, আমাদের কোনো দোষ নাই, জাতীয় পার্টির কোনো দোষ নাই, সব দোষ গণ অধিকার পরিষদের। সেনাবাহিনীর বক্তব্যের সার কথা ওইটাই। মানে বাংলাদেশে মিলিটারি ভার্সেস সিভিলিয়ান দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। অতএব জনগণকে অবস্থান নিতে হবে যে ওয়াকার থাকবে কি থাকবে না। ইউনূস সরকার যদি নির্বাচনের তফসিল পর্যন্ত যেতে চায়, ঘোষিত কথিত ভুয়ার রোডম্যাপ অনুযায়ী ওয়াকারকে সরাতে হবে, নইলে পারবে না। এই অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি আমি যেটা এখন বিশ্লেষণ করব, সেই বিবৃতি সার কথা এটা একটা ফর্মাল কনফ্লিক্ট শুরু হয়ে গেছে, যেটা আমরা বাংলাদেশে এটা কল্পনা করতাম না। হ্যাঁ, হাসিনা সেনাবাহিনীকে দলীয়করণ করেছে, হাসিনার ভাষায় কথা বলতো, কিন্তু বিপরীত ভাষায় কখনো কথা বলতে দেখিনি। একদম পাকিস্তানে যেরকম যে সেনাবাহিনী একটা পক্ষ, সরকারের ভিতর সরকার, যেটাকে ডিপ স্টেট বলা হয়, ওইরকম ডিপ স্টেট মানে কি, এটা আলাদা একটা স্টেট, আর ডক্টর ইউনূস সরকার ওটা আলাদা একটা স্টেট। অতএব এটা কিন্তু তোলপাড় সৃষ্টিকারী ঘটনা। দর্শক, জাতীয় পার্টির সংবাদ সম্মেলন শুনলাম। জাতীয় পার্টি তাদের পার্টি অফিসে সংবাদ সম্মেলন করেছে। এর মানে আজকে তো ওরা তো ঘর থেকেই বের হওয়ার কথা না, কারণ এটা বিপ্লব উত্তর বাংলাদেশ। এখানে জনগণ বিপ্লবীরা মব করবে কথিত শক্তির বিরুদ্ধে, এটা একদম সিম্পল নয়, সারা পৃথিবীতে এটা হয়েছে, হবে, এবং এটাই ন্যায়সঙ্গত। সেখানে এই জিএম কাদের গ্রুপ, ওরা তো ঘর থেকে বের হওয়ার সাহস করার কথা না, কিন্তু ওরা পার্টি অফিসে এসে সংবাদ সম্মেলন করেছে। এই সাহসটা কোথায় পেল? সেনাবাহিনী ওদেরকে সাহস দিয়েছে। এরপরে সংবাদ সম্মেলনের বক্তব্য আমি শুনলাম শামীম হায়দার পাটোয়ারি, তিনি সংবাদ সম্মেলন করেছেন। মানে আপনি যদি শোনেন তাহলে মনে হবে যে বাংলাদেশে জাতীয় পার্টি সরকার চলছে, তো জাতীয় পার্টি সরকারের সাথে বিরোধী দল গণ অধিকার পরিষদের ঝামেলা হয়েছে, এখন সরকারি দল সংবাদ সম্মেলন করছে। আওয়ামী লীগ যেরকম বিএনপির সাথে মারামারির পর সংবাদ সম্মেলন করতো, কি বলতো যে পুলিশের উপর হামলা করেছে,
পুলিশ আত্মরক্ষার্থে তারপরে এই করেছে। সেই জাতীয় পার্টি এটা বলেছে এরা পুলিশের উপর হামলা করেছে, সেনাবাহিনীর উপর হামলা করেছে, তারপরে পুলিশ সেনাবাহিনী এই কাজ করেছে। এর মানে কি জাতীয় পার্টি ক্ষমতায় দেশে, বুঝতে পারছেন? ইউনূস সরকার ক্ষমতায় বিপ্লবীদের সরকার, যত ত্রুটি বিচ্যুতি থাক। আর সেনাবাহিনী যে আরেকটা সরকার, ওইটা হচ্ছে জাতীয় পার্টি সরকার। আর জাতীয় পার্টি মনে হচ্ছে আওয়ামী লীগ। ক্লিয়ার? অতএব আপনাকে দফারফা করতে হবে, এবার চূড়ান্ত দফারফা করতে হবে। ঘটনা কিন্তু ঘটে গেছে দর্শক। তো দর্শক, এবং শামীম হায়দার পাটোয়ারী আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানিয়েছেন সেনাবাহিনী এবং পুলিশকে যে তারা আমাদেরকে বাঁচিয়েছেন, এবং সংঘর্ষে জাতীয় পার্টির কেউ ছিল না, ওটা সেনাবাহিনী পুলিশের সাথে হয়েছে। তারা সেনাবাহিনী পুলিশ এইটা করতে বাধ্য হয়েছে, যদিও কিছু ভদ্র কথা বলেছে যে অতিরিক্ত বল প্রয়োগ করা হলে সেটা তদন্ত করা হোক, আমরা চাই না অতিরিক্ত বল প্রয়োগ করা হোক, অথবা নূরের উপর হামলা আমরা কষ্ট পেয়েছি, এগুলো ফাও কথা। মূল কথা হচ্ছে সেনাবাহিনী এবং সিভিলিয়ান গভর্নমেন্টের মধ্যে ঝামেলা শুরু হয়েছে। অতএব আমি বিশ্বাস করি আগামীকাল মানে রবিবার প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর যে বৈঠক, সেই বৈঠকে ইউনূস সরকার রাজনৈতিক দলগুলোকে এটা ক্লিয়ারলি বলবেন। নূরের উপর হামলায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। গণ অধিকার পরিষদের সভাপতি, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা এবং গণতন্ত্র, ন্যায় বিচার ও জনগণের অধিকার আদায়ের পক্ষে সাহসী ভূমিকা রাখা রাজনীতিবিদ নুরুল হক নূরের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে হামলাটা করেছে কে? এবং যদি জাতীয় পার্টিকে যদি দায়ী করা হয়, জাতীয় মানে জামাত, বিএনপি, সবাই, বিএনপি তো কাউকেই দায়ী করেনি বা গণ অধিকার পরিষদকে দায়ী করেছে, জামাত প্রথমে যে জাতীয় পার্টিকে দায়ী করেছিল, ওইটা ধরে নিলে জাতীয় পার্টি তো আজকে সংবাদ সম্মেলন করার সাহস করার কথা না। এর মানে সেনাবাহিনী, এই বিবৃতি সেনাবাহিনীর বিরুদ্ধে, এটা আপনাকে বুঝতে হবে। শনিবার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানায় অন্তর্বর্তীকালীন সরকার। বিবৃতিতে বলা হয়, কেবল নুরুল হক নূরের উপরই নয়, এ ধরনের সহিংসতা, ন্যায় বিচার ও জবাবদিহিতা নিশ্চিতের ঐতিহাসিক সংগ্রামে জাতিকে একত্রিত করা গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটের উপর আঘাত বলে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার। এতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করেছে যে এই নৃশংস ঘটনার একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত সর্বোচ্চ গুরুত্ব সহকারে সম্পন্ন করা হবে। প্রভাব ও পদমর্যাদায় যাই হোক না কেন, জড়িত কোনো ব্যক্তি বা জবাবদিহিতে রক্ষা হবে না। মানে সেনাবাহিনীর মেজর হোক আর কর্নেল হোক, রেহাই পাবে না। এই কথার অর্থ কিন্তু এটা। স্বচ্ছতা এবং দ্রুততার সাথে এর বিচার সম্পন্ন করা হবে। এর মানে ওয়াকারকে যদি সরাতে না পারে, সেনাবাহিনীকে যদি ইন্ডিয়ান দালাল মুক্ত, ফেসিবাদ মুক্ত না করতে পারে, ওই পাকিস্তানের মতো সরকার এবং সেনাবাহিনী ঝামেলা হবে, 2 দিন পর সরকারকে ফেলে দিবে, এই যে এরকম ঘটনা ঘটেছে। এর মানে এখনই এই সেনাবাহিনীর যে পাকিস্তানি সেনাবাহিনী হয়ে ওঠার যে খায়েশ, এটা এদের মাজা ভেঙে দিতে হবে সিভিলিয়ানদের, আমাদের রাজনীতিবিদদের। বিবৃতিতে বলা হয়, তাৎক্ষণিকভাবে নুরুল হক নূর এবং তার দলের অন্যান্য আহত সদস্যদের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটি বিশেষায়িত মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাদের সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজনে তাদের উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্রীয় খরচে বিদেশে পাঠানো হবে। দেখেন, ভিপি নূরকে বিদেশে চিকিৎসা নিতে, এটা তাদের দলের অনেক শুভাকাঙ্ক্ষী এটা করতে পারে, এটা সরকারের টাকা দরকার নেই। বরং আপনি দেখেন ওই সেনা অফিসারদেরকে আপনি ধরতে পারেন কিনা, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারেন, ওয়াকারকে জবাবদিহিতার আওতায় আনতে পারেন কিনা। আইএসপি আবার বেপরোয়া বিবৃতি দিল কেন? জাতীয় পার্টিকে তারা কেন প্যাট্রোনাইজ করছে? ভারতের কোন কোন প্রেসক্রিপশন চলছে? কেন ভারতের সেনাপ্রধানের সাথে ওয়াকার নিয়মিত যোগাযোগ করেন, তার পরামর্শে কাজ করেন? আপনি এইটা জিজ্ঞেস করতে পারেন কিনা দেখেন। রাষ্ট্রীয় খরচে ওই টাকা আমিও দিয়ে পাঠাতে পারি, ওটা কোনো ব্যাপার না। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কমেন্ট করে যাবেন যে ভিপি নুরুল হক নূরের উপরে যে হামলা করা হয়েছে, সেই হামলার প্রেক্ষিতে আপনাদের বক্তব্য কি, আপনারা কি বলতে চান? এটা মোটে উচিত হয়নি। ব্যক্তিগতভাবে আমি কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করি না, রাজনীতি পছন্দ করি না, তারপরও বলতে চাই যে ব্যক্তি হিসেবে ভিপি নূরের অনেক সমালোচনা থাকতে পারে, কিন্তু একজন বিপ্লবী হিসাবে সে এক লড়াকু যোদ্ধা, লড়াকু সৈনিক, তার উপরে এই হামলা, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং এইভাবে একজন মানুষকে পেটাবে পুলিশ সেনাবাহিনী মিলে, এটা তো কোনোভাবেই মানা যাচ্ছে না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা কি বলতে চান? এবং তারেক রহমান একটু কিছু বক্তব্য রেখেছে, সেই বক্তব্যটা আপনারা শুনেছেন এবং অন্যান্য ব্যক্তিদের মুখ থেকেও বিশ্লেষণ শুনলেন। তারাও একই কথা বলছে যে কেন, কি কারণে, কিসের জন্য ভিপি নূরের ওপরে হামলা চালানো হয়েছে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের ব্যক্তিগত মূল্যবান ওপিনিয়নটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কি বলতে চান ভিপি নূরের ওপর হওয়া হামলার ঘটনাকে কেন্দ্র করে, এবং ভিডিওটি বেশি বেশি সকলের মাঝে ছড়িয়ে দিবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে আপনাদেরকে অনুরোধ করব, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট সকল খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আল্লাহ হাফেজ।